নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি ইশতেহারে প্রতিশ্রুতি চায় বিভিন্ন মহল। নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। সিলেট অঞ্চলে প্রকাশ্যে অস্ত্রের মহড়া নিয়ে উদ্বেগ। এখনো উদ্ধার হয়নি থানা থেকে লুট হওয়া সব অস্ত্র। নির্বাচন সামনে রেখে শঙ্কার কথা জানাচ্ছে বিভিন্ন মহল। আন্তর্জাতিক আদালতে আবার শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি। সম্মান নিরাপত্তা নিয়ে জন্মভূমিতে ফিরে যাওয়ার আশায় তাকিয়ে রোহিঙ্গারা। 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব। 6 বছর মামলা চালিয়ে সালিশে সমাধান চায় 2 মোবাইল অপারেটর। খতিয়ে দেখছে বিটিআরসি। এবং ইরানে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে নিরাপত্তা পরিষদে তেহরানের চিঠি। সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। সরকারের নিষেধ হুঁশিয়ারি উপেক্ষা করেই চলছে আন্দোলন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি উঠছে নানা মহলে। বিশেষত ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো দলগুলোর ইশতেহারে সিন্ডিকেট মুক্ত বাজারের প্রতিশ্রুতি চায়। নতুন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে এ বিষয়ে। বিএনপি বলছে ভোক্তাদের অধিকার নিশ্চিতে নানা পরিকল্পনা থাকবে ইশতেহারে। যে কোনো পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে জামায়াত। অন্যদিকে সিন্ডিকেট ভাঙতে মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা এনসিপির। ভুললাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। শক্তিশালী বাজার সিন্ডিকেটের কাছে কর্তা ব্যক্তিদের এমন অসহায়ত্বের দৃশ্য চিরচেনা। ফলে বছরের পর বছর সাধারণের গলার কাটা দ্রব্যমূল্যের চড়া দাম। পেঁয়াজ, ডিম, তেল থেকে শুরু করে গ্যাস, সবকিছুতেই সাধারণের গলা চেপে ধরে মুনাফা করে সিন্ডিকেট। পরিবর্তিত পরিস্থিতিতে এবারে নির্বাচন সামনে রেখে জোরে সোরে দাবি উঠছে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ নিয়ে ইশতেহারে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। গ্যাস সিলিন্ডারের দাম 700 থেকে 800 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু এই সিন্ডিকেট চক্র, এই দ্রব্যমূল্য নিয়ে যে ব্যবসায়িক সিন্ডিকেট, সেই বিষয়ে মানে আমাদের যে রাজনৈতিক দল নির্বাচনী স্তরে সুস্পষ্ট তাদের বক্তব্য চাই যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। এনসিপি বলছে মাঝারি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে নজর দিতে চায় তারা। ইশতেহারেও থাকবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। জায়ান্ট যারা ব্যবসায়ী হয়ে যান তারা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারসাজি করার বেশি চেষ্টা করেন। ফলে এই মাঝারি এবং অন্যান্য যে ব্যবসায়ী যাদের আছে তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে তাদেরকে স্বাধীন ব্যবসা করার জায়গাটা তৈরি করতে হবে এবং সেটা এনসিপি অবশ্যই বিবেচনা করবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা জামায়াতের। মেয়াদ ভিত্তিক কার্যক্রমের পরিকল্পনা দলটির। আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জনগণের স্বস্তিদায়ক একটি জীবন যাপনের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাগুলোকে নীতিগতভাবে আনছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিএনপিরও। রাষ্ট্র মেরামতের সবকিছু নিয়েই ইশতেহার প্রণয়নের কথা বলছে দলটি। আমার মনে হয় যে ইশতেহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, এগুলোকে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথা বলছেন ক্যাব সভাপতি। এই দল সরকার গঠন করবে, তারা যদি এই জায়গাটায় যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটা যদি বাস্তবায়ন না করতে পারে, তারা যদি আবার সেই আগের মতো জিম্মি দশায় পড়ে ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা অজনপ্রিয় হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিনের মাথায় শুরু হবে পবিত্র রমজান। নতুন সরকার দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখবে এমন প্রত্যাশা সাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মত পার্থক্য থাকলেও মত বিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে অর্জন।
12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশাবাদ জানান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতেই অংশ নেয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের উপর নিপীড়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকট প্রসঙ্গ। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাবা মায়ের মতো সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি সূত্র জানায়, 2-1 দিনের মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হবে। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে ছেলে তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনের মাঠে নামতে যাচ্ছেন। 17 বছর পর দেশে ফিরে এটিই হবে তার প্রথম ঢাকার বাইরে সফর। এর আগে ইসির অনুরোধে উত্তরবঙ্গের 4 দিনের সফর স্থগিত করেন বিএনপির চেয়ারম্যান। নিজের প্রথম নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ চিহ্নিত করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে রাতে ব্রিফিংয়ে একথা জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এদিন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল।
বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। শনিবার বিকাল 5টায় গুলশান কার্যালয়ে এসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলেকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এর আগে বেলা 2:45টায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে গুলশান কার্যালয় থেকে বের হন তারা। পরে সাংবাদিকদের কাছে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে উঠে এসেছে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের বিষয়েও। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন। আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী বলেও জানান হুমায়ুন কবির। ধারাবাহিক রুটিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। এ ধরনের কোনো ষড়যন্ত্রকেই প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা আরও বলেন, কোনো বিদেশি শক্তি বিএনপিকে কাবু করতে পারবে না। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে যোগ দেন দলের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারা দেশে বিএনপিকে পরাজিত করতে পারবে না কোনো শক্তি, তবে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। কোনোভাবেই এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। সচিবালয়ে একদল কর্মচারী কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং বিভিন্নভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে। বিকেলে চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো বিদেশি শক্তি বিএনপিকে কাবু করতে পারবে না। কোনো বিদেশি শক্তি কোন দেশ বাংলাদেশকে বলতে পারবে না তোমরা এইভাবে চলো, ওইভাবে চলো। আমরা আমাদের মতো চলি, সবার আগে বাংলাদেশ। বেগম জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে স্বৈরাচারী সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র দিয়ে মানুষ খুন করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তা প্রতিহত করবে। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেছেন দলটির নেতারা। এদিকে শাশুড়ির কবরে শ্রদ্ধা জানিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানাচ্ছেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। শনিবার দুপুরে শাশুড়ির কবরে শ্রদ্ধা জানান বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক দল, সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা। তারা বলছেন, লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল ও ভয়ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা প্রার্থী তাদেরকেও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আজকে যদি তারা এটি ব্যর্থ হয় তাহলে এর দায়ী দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করেছে, জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসকে মোকাবেলা করবে। আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার।
বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির জয়নুল আবেদিন ফারুক আশা প্রকাশ করেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। এছাড়াও বিভিন্ন সংগঠনের পাশাপাশি বেগম জিয়ার কবরে শ্রদ্ধা ও মোনাজাত করেন অসংখ্য মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ একটি দলকে সুবিধা দিতে প্রশাসনকে সিগন্যালিং করা হচ্ছে অভিযোগ করে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। নির্বাচনী প্রস্তুতির দিক থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের তুলনায় 11 দলীয় জোট ভালো অবস্থানে আছেন বলে দাবি করেন তিনি। বলেন, ওসমান হাদি হত্যার পর থেকে দলের প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণখেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণখেলাপি 2-1 জনের বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে, আর বাতিল ও স্থগিত করা হয়েছে 18 জনের মনোনয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান, ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা, সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার ও পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, মোসাব্বির হত্যায় শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এর আগে মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মুসাব্বির হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার সকালে শহরের মনিহার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌরাস্তা থানার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। দেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা বলেন, জনভোগান্তি কমাতে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা নিষ্পত্তি হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সংলাপের আয়োজন করা হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র উঠে আসে। সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে সেটা মবের উপর চালিয়ে দিচ্ছে। এই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে। আলোচনায় যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে অন্তর্বর্তী সরকার সফল। বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার এরই মধ্যে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। দমনভিত্তিক শাসন থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা নাগরিক সমাজে যারা আছি, আমাদের যেমন দায়িত্ব হয় নিজেদের কিভাবে শুধরানো, আপনাদেরও রাজনৈতিক দলেরও দায়িত্ব যে আপনাদেরও কিন্তু ব্যবস্থা নিতে হবে। যে বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হয়, ধারণ করতে হয়, রাজনৈতিক দল প্রডিউস পাবলিক গুড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা উৎপাদন করে। এটা তাদের অঙ্গীকার এবং তারা সেটা করেন এবং তারা তাদের কাছ থেকে জনগণ, রাষ্ট্র, মানুষ সেটা প্রত্যাশা করে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব মহলের সম্মিলিত প্রয়াস গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ হত্যার বিচারের আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব দেয়া হলেও সরকার তা পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সদস্যরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আকরাম খান হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যার সঙ্গে জড়িতদের গত 1.5 বছরে কোনো বিচার না হওয়ার তীব্র নিন্দা জানান তারা। এ সময় আসন্ন নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বানও জানান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আমাদের কোনো কথাই যেন এই গণ অভ্যুত্থানের সরকার শুনতে পায় না। তাদের কান কি নষ্ট হয়ে গিয়েছে? 1.5 বছরের মধ্যে কোনো কিছুই করা হয় নাই। কেন? আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক, এসে আমাদের ছেলের হত্যার বিচার করুক। 12 তারিখে যদি আপনারা জাতীয় নির্বাচনে ভোট নাও দিতে আসেন, অবশ্যই আপনারা গণভোটে ভোট কমপক্ষে দিতে আসবেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে সাধারণ মানুষ মেতে উঠছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনায়। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত মুন্সিগঞ্জবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।
আমি আছি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ ৩ আসনের সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে এই চায়ের আড্ডায় অংশগ্রহণকারীদের প্রত্যাশার কথা জানব। যার দ্বারা দেশের উন্নত হবে, আর বিশেষ করে শিক্ষার উপরে জোর দিবে, যে সাধারণ মানুষের পক্ষ থেকে তাকেই চাই। আমাদের জানমাল যে সরকার আমরা রক্ষা করতে পারবো, আমরা সেই সরকারই চাই। আমরা সন্ত্রাস প্রার্থী চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা প্রার্থী। মাদক মুক্ত চাই, দেশে মানে একটা ভালো মতন চলতে পারে, আমরা এই সরকার চাই। যে মুন্সিগঞ্জ মেট্রো রেল আনতে পারবো তাকে চাই। দশে মিলি করে কেয়াস হারি জিতি না হিলাস, এরকম যাতে আমাদের সমাজটা হয়ে যায়, এরকম যে কাজ করবে এরকম একজন প্রার্থী আমরা চাই। ইনসাফ যে কায়েম করতে পারবে তাকেই সংসদে পাঠানো উচিত। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপর একটি দল অভিযোগ করেছে ইসির অনুরোধে বৃহত্তর স্বার্থে সেই সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান তিনি। আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, 3 নম্বর হলো কৃষি কার্ড, 4 নম্বর হলো তোমার বেকার ভাতা, এগুলো তো আছে। এগুলোকে আমরা যদি করতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব। আমরা 5 বছরের মধ্যে সব তো করা যাবে না। এগুলো যদি করতে পারি, মানুষের কাছে এগুলোর সুফল যদি দিতে পারি, তাহলে আমি মনে করি রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে আবার শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার মামলার শুনানি। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া 2 সপ্তাহ ব্যাপী এই শুনানিতে ন্যায় বিচারের পাশাপাশি নিজ জন্মভূমিতে সম্মান ও নিরাপত্তা নিয়ে ফিরে যাওয়ার আশায় তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে মোবাইল ফোনের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছেন কয়েকজন রোহিঙ্গা। মোবাইলে ভেসে উঠছে একটি খবর, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার শুনানি শুরু হচ্ছে আন্তর্জাতিক আদালতে। ইউটিউব, গুগলস, তাই ফেসবুকের মাঝে আগাগোড়া বিভিন্ন ধরনের সাথে মিডিয়া করে, তাই বিভিন্ন পেশকলতুন আইডিয়াকলতুন, তাই আর জিনোসাইড বিজিদে ইয়ানোর, তাই ইন্টারন্যাশনাল কমিউনিটি বিগিনে জান এভিডেন্স আছে। শুধু এনায়েতুল্লাহ নন, উখিয়া ও টেকনাফের প্রতিটি আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দৃষ্টি এখন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের দিকে। যুবক, ইমাম, শিক্ষক, কমিউনিটি নেতা কিংবা নারী, সবারই কৌতূহল একটাই, গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক আদালতে কি হবে। আশা করি মানে আসিজি কেসর আসিজি কুড়োর আদালতর দ্বারা আসামত গরি ফুরা রোহিঙ্গা কমিউনিটি সাইরি মানে আর কোনো কথা আর কি ভাইম বলি আর সিকিউরিটি লিয়ে আর দেশের মাঝে ডিভাইডন নাম যাইভারি দিয়ে দুশোরত গরি তন্নান আর ইয়ানোর আর গরির ইয়ান আর সাইড। মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাকে দেখা হচ্ছে ঐতিহাসিক হিসেবে। প্রায় 1 দশকের মধ্যে আইসিজেতে এটি প্রথম গণহত্যা মামলা, যার শুনানি হচ্ছে গুণাগুণ বিচার এবং মেরিটের ভিত্তিতে। গাম্বিয়ার দায়ের করা এই মামলার শুনানি চলবে 2 সপ্তাহ। প্রথম সপ্তাহে 12 থেকে 15 জানুয়ারি বাদীপক্ষ গাম্বিয়া তাদের যুক্তি ও প্রমাণ উপস্থাপন করবে। দ্বিতীয় সপ্তাহে 16 থেকে 20 জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে মিয়ানমার। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো রাষ্ট্র এমন অপরাধ করতে সাহস পাবে না। আর রোহিঙ্গার ফুলফিল হক হিন আরা ইনশাআল্লাহ ব্যাক ফাইম বলি হে দূর ফুরা আশা আগিয়ে হাতিন। আর সম্ভাব্য ইতিবাচক রায় মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাম্বিয়ার যে আবেদন মাননীয় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটি গ্রহণ করবে এবং এই মামলা সংক্রান্ত বিষয় রোহিঙ্গাদের পক্ষে একটি পজিটিভ সিদ্ধান্ত তারা জানাবেন।
বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর মরদেহ। স্বজনেরা বলছেন হোটেলের কর্মচারী ঘটিয়ে থাকতে পারে এই ঘটনা। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে আটক করতে পারলেই উদ্ঘাটন হবে রহস্য। শনিবার বিকালে ছোট বোন নীলিকে বাসায় রেখে জিমে গিয়েছিলেন বড় বোন শোভা। পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেটের পাশের একটি বাসায় ঘটে এ ঘটনা। পরিবারের অন্য সদস্যরা ছিলেন হবিগঞ্জে। মেয়ের হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা ছুটে আসেন তারা। আয়সা দেখে যে রক্তাক্ত অবস্থা, গলা কাটা, আমার রুমের ভিতরে গলা কাটটা থুইছে। সন্দেহ করে হোটেলের লোকেরাই না বাড়ির ভিতরে থাকে। নীলি বড় বোনের দাবি তাদের হোটেলের কর্মচারী মিলনী ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। দুপুরের দিকে বাসায় খাবার নিতে এসেছিল সে। আমি রেডি হচ্ছিলাম, তখন দেখি যে আমার বোন ওকে খাবার দিচ্ছিল আর কি। দেওয়ার পর আমিও ছিলাম, তখন স্টেপটা যাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। ওর যখন বের হয়েছে ওর পিছ আমিও বের হচ্ছি, যাতে ও পাস হবে, তারপর আমি পাস হবো, তারপর আমার বোন গেট লক করবে, তারপর আমি চলে যাব। মিলনীয় হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল আর কি। তো এই স্টাফে দুই বেলা এসে ভাত নিয়ে যেত আর কি। পুলিশ বলছে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে গ্রেফতারের পরই জানা যাবে হত্যার মূল কারণ। পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় কাটা জখম আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হয়তো জবাই করা হয়েছে। সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়। পরে সেই লোকটিকে শনাক্ত করি, তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। পরিবার জানায় নীলি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়লেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তার পড়াশোনা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হন নাসির নামে আরেক যুবক। ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতি কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিএনপি যুবদল নেতাকর্মীদের সংঘর্ষে 40 জন আহত হয়েছেন। পুলিশ জানায় বাল্কহেড মালিক সমিতির কমিটি নিয়ে সরাইলের অরুয়াইল ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আব্দুল খালেকের সঙ্গে একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের বিরোধ চলছিল। এরই জেরে খালেকের লোকজন শনিবার সকালে আব্দুল আজিজকে মারধর করে। পরে দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হন। অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কয়েকদিন ধরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে তক্কার মাঠ এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন সহ 5 জনকে আটক করে পুলিশ। সংকট কাটছেই না। সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছেন না পরিবেশকরা। এদিকে চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত।
রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম। ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আসে যে রান দিলে তো শেষ হয়ে যাবে, এরপরে আবার 2000 টাকা 2500 টাকা দাম করছে না। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম। বাসায় কাজ করে তো আমরা 3000 টাকা পাই, 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা। আজকে তো কয়েকজন ফোন দিছে, কাস্টমার মাল দিতে পারেনি, থাকলে সেন বিক্রি করতে পারতাম, 2-1 টাকার লাভ হইতো, আমরা আমার সংসারটা চলতে পারতাম। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগেজ স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে 7টি খাতে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সিপিডি। এছাড়া বিনিয়োগ কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। নির্বাচন পরবর্তী সময়ে নীতির ধারাবাহিকতা এবং সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রধান শর্ত হবে। সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটা সেটাই। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ অর্থনীতি নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বৃদ্ধি এবং এলএনজি আমদানি নির্ভরতার সমালোচনা করে সংস্থাটি। এখানে কয়লার ব্যবহার গত 1.5 বছরে 3% বেড়েছে, অথচ যেখানে সরকার শূন্য কার্বন অর্থাৎ জিরো এমিশনের কথা বলছে, শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছে, সেখানে কিন্তু কয়লার বৃদ্ধি বেড়ে চলেছে। এটা একটা বড় প্রশ্ন। এলএনজি আমদানি নির্ভরতা কমানোর পরিবর্তে আমদানি নির্ভর বাড়াচ্ছি, যেটা কিনা জ্বালানি নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির জন্য একটা ভয়ের ব্যাপার, একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। ব্যাংক খাতে আস্থা ফেরাতে বিশেষ আদালত গঠনের সুপারিশ করে সিপিডি। নির্বাচন পরবর্তী সরকারকে সরকারি অর্থ ব্যবস্থা, মূল্যস্ফীতি, কৃষি সহ 7 খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানায় সংস্থাটি। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক যে অনিশ্চয়তা এবং সর্বোপরি কস্ট অফ ডুইং বিজনেস যে রয়েছে সেগুলা দূর করার প্রচেষ্টা নিতে হবে। এই প্রেক্ষিতে আমরা কতগুলো সুপারিশ করেছি নতুন সরকারের জন্য। এলডিসি গ্র্যাজুয়েশনকে ফাঁদ উল্লেখ করে সরকারকে সতর্ক করেন ডক্টর মুস্তাফিজুর রহমান। ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়, তখন আপার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়, যেটা ল্যাটিন আমেরিকা হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যে এটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। সো এইটা আমাদের মধ্যম আয়ের ফাঁদ। এদিন 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। জুলাই আগস্ট। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অডিটে 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই ইস্যুতে 6 বছর ধরে মামলা চালিয়ে অপারেটর দুটি এখন সালিশে সমাধান খুঁজছে। তারা বলছে এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসিও। শুভ খানের রিপোর্ট। আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2016 সালে গ্রামীণফোন ও রবিতে অডিট বা নিরীক্ষা করে বিটিআরসি, যেখানে 1996 সাল থেকে 2014 সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, করভ্যাট সহ বিভিন্ন বিষয়ে নিরীক্ষা হয়। ওই নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে 12,580 কোটি টাকা এবং রবির কাছে 867 কোটি 23 লাখ টাকা পাওনা বাবদ দাবি করে বিটিআরসি। এই দাবি নিয়ে আপত্তি থাকলেও গ্রামীণফোন 2000 কোটি টাকার বেশি এবং রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। এর মধ্যে 2019 সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে আদালতে পৃথক মামলাও করে অপারেটর দুটি।
তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বকেয়া পাওনার বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে গ্রামীণফোন ও রবি। চিঠিতে গ্রামীণফোন বলেছে, নিরীক্ষা দাবির টাকা নিয়ে 6 বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময় প্রক্রিয়া এবং কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন বিষয়টি সালিশি পদ্ধতিতে নিষ্পত্তি চায়। পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। যেভাবে অডিটটা করা হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সুতরাং আরবিট্রেশনে যদি এটা একটা অ্যামিকেবলি সেটেল হয়, উই ওয়েলকাম দ্যাট। যেটাই সলিউশন আসুক, যেহেতু এটা লিগালি সাপোর্টেড, বোথ দ্য পার্টি উইল বি এবল টু স্ট্যান্ড অন দিস। একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিশের মাধ্যমে সমাধান করার বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। টেলিকম ইন্ডাস্ট্রির 93-94% রেভিনিউ আসে হচ্ছে মোবাইল অপারেটরদের কাছ থেকে। সো ওনাদের একটা ডিসপিউট এইভাবে হুট করে আরবিট্রেশনে যাওয়ার আগে আইনগত ভিত্তি, সুবিধা অসুবিধা সরকারের সাথে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব আমরা। বর্তমানে দেশের 8.5 কোটি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে গ্রামীণফোন, আর রবির গ্রাহক সংখ্যা 5,75,00,000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে এক শিক্ষককে আটক করে প্রক্টরের কার্যালয়ে হস্তান্তর করেছেন চাকসু নেতারা। শনিবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমান শুভকে আটক করেন তারা। জানান, হাসান মাহমুদ রোমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়ে পরীক্ষার হলে উপস্থিত হন তিনি। পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তাকে ধাওয়া করে আটক করেন চাকসু নেতারা। পরে হাসান মাহমুদ রোমান শুভকে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। ইসলামী ব্যাংক আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্সে এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আলাদা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের দ্বিতীয় দিনে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, কেন্দ্রীয় ব্যাংকে আলাদা বিভাগ হবে ইসলামী ব্যাংকের জন্য। এছাড়া দ্রুত ইসলামী ব্যাংক আইন করারও কথা জানান তিনি। So we are drafting a new law. I think we have established a department for Islamic banking department. We didn't have that also. They will be fully dedicated to look after the operational and legal aspects of this bank. বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংকগুলো আমানত সংগ্রহের বিপরীতে বেনামে ঋণ দেয়ায় ক্ষোভ জানান গভর্নর। Extend my very warm এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটাই স্থিতিশীল। ফান্ডামেন্টালস ইজ একটা ডিমেনশন, যেখানে অর্থনীতি কেমন আছে এটার উত্তর খোঁজা যায়, এবং সেখানে মূল মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে এবং শক্তিশালীর দিকে এগোনোর একটা বিষয় আছে। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমে দাও। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে। মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে, এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অতএব আমি মনে করি সবাই মিলে কাজ করি। ব্যবসায়ী কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। উনি এটার ফাউন্ডার। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভিশনারি অ্যালায়েন্সের আব্দুল হামিদ পিন্টু। তিনি জানান, সংগঠনটির নিজস্ব ভবনের বন্দোবস্ত করাই হবে তার প্রথম কাজ। আগামী 5 বছরের মধ্যে সংগঠনটির হাত ধরে আসা রফতানি 12 থেকে 15 বিলিয়ন ডলার থেকে 25 বিলিয়নে নিয়ে যেতে নির্বাচিত বোর্ড কাজ করবে বলে প্রত্যাশা বর্তমান সভাপতির। তৈরি পোশাক শিল্প যে রপ্তানি আয় দেশে আনে বছরে, তার মধ্যে 12 থেকে 15 বিলিয়ন ডলার আসে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সদস্যদের হাত ধরে। শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সংগঠনটিরই 2026-28 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে বিজিবি এর 812 জন ভোটারের মধ্যে
513 জন ভিশনারি অ্যালায়েন্স ও ইউনাইটেড ফোরাম এই দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ভোট দেন। দুটো টিম মিলেই ওনারা চাইবেন একসাথে কাজ করার জন্য, গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য। এর মূল উদ্দেশ্য তো একটাই, আমাদের বিজিবির উন্নয়ন। গণনা শেষে নির্বাচিত প্যানেল লিডার তুলে ধরেন আগামীর পরিকল্পনা, পাশে চান প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী সদস্যদের। আমাদের মূল লক্ষ্য হবে বিজিবির একটি নির্দিষ্ট ভবন কিভাবে করা যায়, সেটা সরকারি বরাদ্দ জমি হতে পারে অথবা আমাদের ক্রয়কৃত জমির উপরে। এখন সবচেয়ে বেশি জরুরি যেটা, তা হলো একতা, পারস্পরিক ঐক্য। সেই ঐক্য সৃষ্টি করার জন্য বা ঐক্য তৈরি করার জন্য আমরা প্রায়োরিটি বেজে প্রথম কাজ করব। আগামী পরিচালনা বোর্ড বর্তমান কমিটির রেখে যাওয়া কাজ সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সংগঠনটির বর্তমান সভাপতি। বর্তমান এক্সপোর্টের মধ্যে অলমোস্ট 25% বিজিবি মেম্বারদের কন্ট্রিবিউশন আছেন। এইটা কিভাবে $25 বিলিয়ন 2030 সালের মধ্যে করা যায় এবং আমাদের যে টোটাল এমপ্লয়মেন্ট যে 30,000 থেকে কিভাবে 50,000 করা যায়, সে লক্ষ্যে আমাদের কাজ করবেন। ট্রেনিং সাপোর্টের মাধ্যমে যেন আমরা একটা সুন্দর কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারি, সে লক্ষ্যে আমাদের প্ল্যান ছিল। আমার বিশ্বাস পরবর্তীতে যারা আসবেন তারা এটা নিয়ে কাজ করবেন। এ সময় 18 মার্চের আগেই নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে জানানো হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুইডেনের ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের উইমেন মিডিয়া লিডার্স টুমরো প্রজেক্টের অংশ হিসেবে সময় টেলিভিশন পরিদর্শন ও সংলাপে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের 10 নারী শিক্ষার্থী। শনিবার বিকেলে সময় টেলিভিশনে শিক্ষামূলক ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদ সংগ্রহ থেকে সম্প্রচার পুরো প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পান। পাশাপাশি গণমাধ্যমে নারী নেতৃত্ব বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ পরিচালনা করেন সময় টেলিভিশনের বার্তা সম্পাদক হাফসাতুন্নেসা, বিশেষ প্রতিনিধি সাতিলা শারমিন, সহযোগী প্রযোজক মুক্তি সরকার। এ সময় টেলিভিশন সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন তারা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 30 বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উদযাপন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। ক্লাবের 20তম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতারা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা অংশ নেন। শোভাযাত্রার শেষে কেক কেটে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি ও পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা বক্তব্য রাখেন। দেশে খুনের ঘটনা আগের চেয়ে অনেক কমে গেছে। জনগণ এখন নিরাপদে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জানান, আগামী নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জনগণের সেবায় শতভাগ সফল বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন, এ বাহিনীকে যথাযথ মর্যাদা ও সুযোগ তৈরি করে দিতে না পারলে এই ব্যর্থতার দায় সবার। এইটা এখন এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে। যে জনগণের সেবার 1 নম্বর রেসপন্স 100% সফল হয় যেটাতে। আপনি টেলিফোনে 1 কলে যারা রেসপন্ড করে, সেরকম একটা বাহিনীকে যদি তার যথাযোগ্য মর্যাদা, যথাযোগ্য ক্যাপাসিটি আমরা তৈরি করে না দিতে পারি, সেটা ব্যর্থতা যারা আমরা এটার সাথে সহযোগী আছে তাদের প্রত্যেককে নিবহন করতে হবে। কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, শনিবার ভোর রাতে সদরের ফরাজি পাড়ার শহীদ উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে আসে ওই যুবক। এই সময় বাড়ির মালিকের ছেলেরা তাকে আটক করে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ এসে বাড়ির মালিকের 3 ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঝিনাইদহের লিচু বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জের গুঞ্জনগর গ্রামের একটি লিচু বাগানে লাশটি ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা ওই যুবক 2 থেকে 3 দিন আগেই মারা গেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মুন্সিগঞ্জে অটোরিকশা চালক শাহজালাল হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশা। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, 6 ডিসেম্বর দুপুরে গজারিয়া থানার কাঞ্চন নদীতে এক যুবকের লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করলে পরিচয় শনাক্ত করে নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম। এই ঘটনায় মামলার পর 9 জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর থানার 5 গাছিয়া এলাকা থেকে নিহতের বন্ধু ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অটোরিকশা ছিনতাই করে শাহজালালকে খুনের কথা স্বীকার করেন ইব্রাহিম। পরে তার দেওয়া তথ্যে সেই রাতে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে আরেক আসামি ফাহিমকে গ্রেফতার করা হয়। সুন্দরবনের কাঁকড়া ধরার সময় 5 জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয় 490 কেজি কাঁকড়া। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 8টার দিকে সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। এ সময় 490 কেজি কাঁকড়া সহ 5 জনকে আটক করা হয়। জব্দ করা কাঁকড়া ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 2 জনের। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার 40 কান্দার রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। রেল লাইনে ঘুরতে বের হয় স্থানীয় কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে 2 জন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরা আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে আহ্বান জানান চট্টগ্রামের মেয়র। বলেন, বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করতে হবে, সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে। পাহাড়ও দেখতে পাচ্ছি, আরেকদিকে সমুদ্র দেখতে পাচ্ছি। তো এই কথাগুলো আসলে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আকৃষ্ট করতে হবে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তারা আগের থেকে ফিক্সড আপ করে রাখে, এবং তারা আসলে আপনার জিনিস মনে রাখবেন যে ট্যুরিস্টরা কিন্তু কম দামের মধ্যে সুন্দর জায়গায় যেতে চায়, সবাই সেটা চায়। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল ও ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমান বকুল। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি ফরিদপুরে সজলের কাছে। গত কয়েকদিনের টানা এই যে প্রচন্ড শীত এবং কুয়াশার কারণে কিন্তু ফরিদপুরের যে খেটে খাওয়া মানুষ এবং দিনমজুররা রয়েছেন তারা কিন্তু বেশ কষ্টের মধ্য দিয়ে কিন্তু তারা জীবনযাপন করছেন এবং জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এই গত যে 1 সপ্তাহ যাবত যে ঠান্ডা এবং যে কুয়াশার মধ্য দিয়ে কিন্তু আসলে এই দিনপাত করতে হচ্ছিল তাদের, তবে এই গত 2 দিন যাবত কিন্তু আসলে এই কুয়াশার পরিমাণটা একটু কমেছে এবং শীতের পরিমাণটাও কিন্তু একটু কমেছে। এবং এখন যেটা সেটা এই যে আজকে এই মুহূর্তে কিন্তু আসলে কুয়াশার পরিমাণটা একটু কম আছে এবং
ঠান্ডাও একটু কমেছে। তবে এই ঠান্ডা এবং এই শীতের কারণে কিন্তু দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আসলে একেবারেই তারা সকালে বের হতে পারছেন না এবং কাজে যেতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে বলা যায় যে মানবেতর জীবনযাপন কিন্তু তারা করছেন এবং এই প্রচন্ড শীতের কারণে কিন্তু তাদের শীতবস্ত্রেরও আসলে বেশ সংকট দেখা দিয়েছে এবং তাদের কিন্তু পাশে এই বিভিন্ন সরকারি বা বেসরকারি যারা রয়েছে যেসব প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু আসলে এই শীতার্তদের পাশে কিন্তু এখন পর্যন্ত দাঁড়াতে তেমন দু একজন ছাড়া কিন্তু তেমন তাদেরকে কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি বলে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে কিন্তু এই উত্তরাঞ্চলের বিভিন্ন যে শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু এই দিন মজুরের কাজ করতে এই ফরিদপুর শহরে আসেন। তারা কিন্তু আসলে এই তারা কিন্তু কাজ পাচ্ছেন না এবং কাজ না পাওয়ার ফলে কিন্তু তারা আসলে খেয়ে না খেয়ে কোনো রকমে খেয়ে কিন্তু তারা এই দিনপাত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঠান্ডার কারণে কিন্তু শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। বিশেষ করে এই ফরিদপুরের যে বিশেষায়িত শিশু হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে এই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু নিয়ে আসছে। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি, কাশি এবং কোল্ড ডায়রিয়ায় কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকেরা যেমনটা বলছেন যে তাদের চিকিৎসা দিচ্ছেন, পাশাপাশি কিন্তু বেশ কিছু দিক নির্দেশনাও তারা দিচ্ছেন। এই আরেকটা বিষয় হচ্ছে যে এই ফরিদপুর কিন্তু আসলে কৃষি প্রধান জেলা। এই বর্তমান যে মৌসুম চলছে পেঁয়াজ এবং যে হালি পেঁয়াজ এবং পেঁয়াজের দানার যে কুয়াশার কারণে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা এমনটা বলছেন। আর কৃষি কর্মকর্তারা বলছেন যে আসলে এই ছত্রাকনাশক যদি ঠিক সময় মতো দেওয়া হলে আসলে কিন্তু তেমন উৎপাদনে কোনো ব্যাহত হবে না। এই ছিল ফরিদপুরের আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব ঠাকুরগাঁয়ের সহকর্মী ঠাকুরগাঁয়ের সর্বশেষ এই শীতের খবর জানতে সহকর্মী বকুলের কাছে। ঘন কুয়াশায় যে আচ্ছন্ন সেই দৃশ্যই কিন্তু আমাদের চোখে পড়ছে। তবে আজকে একটু ঘন কুয়াশা কম হলেও আমরা যেটি লক্ষ্য করছি যে কনকনে আচ্ছন্ন সেই দৃশ্যই কিন্তু আমাদের চোখে পড়ছে। তবে আজকে একটু ঘন কুয়াশা কম হলেও আমরা যেটি লক্ষ্য করছি যে কনকনে শীতের যে অনুভূত সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষ যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ, খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে রূপ নিয়েছে গত কয়েকদিনের যে কনকনে শীত, সেই শীতের কারণে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি বলেছেন যে এই কনকনে শীতে যারা দরিদ্র মানুষ রয়েছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি শীত বস্ত্র দিয়ে তাদেরকে সহায়তা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও শীত বস্ত্র পর্যাপ্ত প্রশাসনকে দিয়েছেন এবং জেলা প্রশাসন ঠাকুরগাঁও জেলার যে 5টি উপজেলা আছে এই উপজেলার নির্বাহী কর্মকর্তারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন। তবে সবচেয়ে বড় বিষয় যেটি আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই শীতের যে পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতিতে বরাবরই মানুষ দুর্ভোগে পড়ে এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটাও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এবং সেই সাথে হাসপাতালগুলোতে যেই শীতে যে কনকনে শীতের যে মানুষের রোগাক্রান্ত রোগীরা তারাও কিন্তু ভিড় করছে, এই জিনিসটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে পর্যাপ্ত হাসপাতালে যে চিকিৎসা সেবা সেটা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই ফিরছে এবং শীতের যেই কনকনে অনুভূত সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা বলতে পারি ঠাকুরগাঁয়ে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। শীতের তীব্রতা খবর জানতে এখন সরাসরি ছিলাম ফরিদপুর ও এরপরে ঠাকুরগাঁয়ে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে জামালপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও ঠান্ডা সহ অন্যান্য জটিলতায় আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। চিকিৎসকেরা বলছেন প্রচণ্ড চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার 7 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছরের নভেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 670 শিশু। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে,
এক সপ্তাহ যাবত হাসপাতালে বসে আছি। 5 দিন ধরে জ্বর কোনোভাবে কমতেছে না, কাশি ঠান্ডা। একটা বেটে 3-4 করে বাচ্চা রুগী, একটু সেপা তো মোটামুটি যা হইতেছে মোটামুটি ভালো হইতেছে, আরো একটু ভালো হলে আরো একটু সুবিধা হইতো। এক্সিস্টিং যে সুবিধা আছে তার মধ্যে চাপ পড়তেছে, যেখানে বেড আছে 32টা, রুগী আসতেছে প্রায় 150। বাচ্চা রোগীদের ক্ষেত্রে গার্জিয়ানদেরকে এবং বয়স্ক রোগীদের তাদেরকে আমরা এই শীত থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন পরামর্শ এবং প্রয়োজনীয় উৎসাহ দিচ্ছি, এবং কোনো কারণে যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই যেন তারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহ বিভাগের বোরো বীজতলা। অনেক জায়গায় চারা পচে যাওয়ায় দিশেহারা কৃষক। এতে বোরো আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও এখনও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেনি কৃষি বিভাগ, তবে ক্ষতি বেশি হলে প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার কথা বলছে কর্তৃপক্ষ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের চেয়েও অনেক নিচে। এই প্রতিকূল আবহাওয়ায় বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে পচন। হলদে হয়ে যাচ্ছে চারাগাছ, ছত্রাকের আক্রমণ বাড়ায় শুকিয়ে মারা যাচ্ছে বীজতলা। আগাম ব্রি ধান ও ব্রি 28 প্রজাতির ধানের বীজতলার ক্ষতি তুলনামূলক কম হলেও হাইব্রিড ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের সব উপজেলাতেই। টানা শৈত্যপ্রবাহে বীজতলার এমন ক্ষতচিহ্ন দেখে তাই চিন্তার ভাঁজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চর রাধাকানাই এলাকার কৃষক গোলাম মোস্তফার কপালে। এমন পরিস্থিতিতে একদিকে বোরো আবাদ নিয়ে তার মতো অন্য কৃষকরাও যেমন দিশেহারা, তেমনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে সংশয়। আমাদের এখন রোয়ার সময় হয়েছে, অথচ জ্বালা এখনো ওই মাটি থেকে অঙ্কন উপর দিকে ওঠে নাই। জ্বালা পচে মুচে সব নষ্ট হয়ে গেছে কুয়াশা। আমরা আশঙ্কা করতেছি বুড়ো মৌসুমের ফসল ঠিকমতো কি লাগাতে পারবো কিনা। সরকারের মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা আমাদের করে দিতেন তাহলে আমরা বুড়োর ফসলটা ঠিকমতো করা সম্ভব। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় বোরো বীজতলার লক্ষ্যমাত্রা 30,689 হেক্টর হলেও তৈরি হয়েছে 32,831 হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বীজতলা বেশি তৈরি হওয়ায় এই ক্ষতি খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে প্রণোদনার বিষয়টি বিবেচনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের অর্জিত বীজতলা চাহিদা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। কৃষকরা যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে তার জন্য আমরা ব্লক লেভেলে প্রতিটি কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর বিভাগের 4 জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,68,872 হেক্টর জমিতে। এর মধ্যে ময়মনসিংহে 2,63,750 হেক্টর, জামালপুরে 1,27,625 হেক্টর, শেরপুরে 91,949 হেক্টর ও নেত্রকোনা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,548 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মৌলভীবাজার হাওড় অঞ্চলে চলছে বোরো আবাদের কর্মযজ্ঞ। পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন কৃষক। তবে বোরো রোপণের পর হাওরে পানি সংকটে দুশ্চিন্তায় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি 4.5 মেট্রিক টনের বেশি ফলনের আশা কৃষি বিভাগের। শাওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরে জমি প্রস্তুত করছেন কৃষক, কেউ আবার বীজতলা থেকে চারা তুলে রোপণ করছেন। মৌলভীবাজারের বিভিন্ন হাওরে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন চাষিরা। তবে বোরো রোপণের পর হাওরে পানি সংকটের জন্য দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। খালো নালোর পানি দিয়া মানে সানিয়া আমরা ক্ষেতগুলা করলাম, পরবর্তীতে দিন পানি আমরা কোন জায়গায় পাইবো এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত আছি। আমরা জানো সময় মতো পানিটা জানো সময় মতো পাইলাই, ওটাই আমরা কৃষি বিভাগের কাছে বিশেষভাবে অনুরোধ। কৃষি বিভাগ বলছে এবছর হাওর এলাকায় 7,000-এর বেশি কৃষকের মাঝে উপসি ও হাইব্রিড জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি 4.5 মেট্রিক টনের বেশি ফলনের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং তাদের সহযোগিতা করে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। আমরা যে লক্ষ্যমাত্রা ছিল আমরা সেই লক্ষ্যমাত্রা
আমরা অর্জন করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৬২,৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৮১,২৫০ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশব্যাপী শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটে বিতরণ করা হয়েছে শীত বস্ত্র। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ঈদগাহ মাঠে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফ সহ অন্যান্য কর্মকর্তারাও। এ সময় ২০২৪ সালে জানুয়ারিতে সীমান্তে বিএসএফের জোর করে বেড়া নির্মাণের বিরুদ্ধে স্থানীয়দের সহযোগিতার প্রশংসা করেন তারা। পরে ৩ শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র দেয়া হয়। একই দিন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। এছাড়া চুয়াডাঙ্গা ও জয়পুরহাটে হতদরিদ্র মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন সনাতনী ঐক্য মোর্চা নামে একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তাদের অভিযোগ, সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এজন্য সম্প্রতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসা ১৬টি গরু উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মনোহরপুর গ্রাম থেকে ৬টি, ফকিরপাড়া থেকে ৪টি, চৌধুরী সরণী গ্রাম থেকে ৪টি এবং তেরশিয়া গ্রাম থেকে ২টি গরু উদ্ধার করা হয়। ওমানের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২জন। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী মাস্কাট থেকে সালালাহ যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেট কারটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে ৩ জন প্রাণ হারান। নিহতরা হলেন মাস্কাটের ব্যবসায়ী মোহাম্মদ আলমের ছেলে সাকিবুল হাসান সবুজ, তার মা ও ভগ্নিপতি দিদারুল আলম। সবুজের স্ত্রী ও শিশু সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে তেহরান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের সহিংসতা উস্কে দিচ্ছে। এই হস্তক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও দাবি ইরানের। বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু বিবেচনার পাশাপাশি মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এদিকে সরকারের নিষেধ ও হুঁশিয়ারি অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির বাসিন্দারা। এদিকে ইরানকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন শহরে টানা 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় শুক্রবার তেহরানের সাদাত আবাদ এলাকায় জড়ো হতে দেখা যায় বিক্ষোভকারীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে জনসমাগম ও স্লোগানের দৃশ্য দেখা যায়। এ প্রেক্ষাপটে বিদেশ থেকে নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। শনিবার এক বার্তায় তিনি শ্রমিক ও গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের ধর্মঘটের ডাক দেন। পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের কর্মীদের আন্দোলনে যোগ দিতে বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জনগণের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তার দাবি, কিছু মানুষ বিদেশি শক্তিকে খুশি করতে রাস্তায় নেমেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দিতে বলেন। ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানান।
এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে ইরান। দেশটিতে চলমান সহিংসতার জন্য চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেআইনিভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইরানের মতে এসব পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এগুলো জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ তেহরানের। চিঠিতে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসতায় রূপ দেওয়ার পিছনে বিদেশি ভূমিকা রয়েছে। এদিকে ইরানি সেনাবাহিনীও আলাদা বিবৃতি দিয়েছে। সেনাবাহিনী বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শত্রু হিসেবে উল্লেখ করা হয়। সেনাবাহিনী জানায়, জাতীয় নিরাপত্তা ও অবকাঠামো রক্ষায় তারা প্রস্তুত। খামেনির নেতৃত্বে সব বাহিনী একসঙ্গে কাজ করবে বলেও জানানো হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি ঘোষণার পরও আলেপ্পোতে সিরীয় বাহিনী ও এসডিএফ এর পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 70 জন। এর মধ্যেই শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী। আত্মসমর্পণের পর এসডিএফ যোদ্ধাদের বাসে করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলে দাবি করেন তারা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে এসডিএফ। সিরিয়ার আলেপ্পোর বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে চলছে সংঘর্ষ। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসডিএফ এর হামলায় হতাহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। স্থানীয় সময় শনিবার আলেপ্পোয় ড্রোন হামলা চালায় সংগঠনটি। একটি ড্রোন আলেপ্পোর গভর্নরেট ভবনে আঘাত হানে। সিরীয় সেনাবাহিনী বলছে, এসডিএফ ইরানি তৈরি ড্রোন ব্যবহার করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যা দিয়েছে। এদিকে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় সিরীয় বাহিনী। শনিবার বিকেল 3টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। সরকারি বাহিনী জানায়, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। সরকারি সূত্র বলছে, শেখ মাকসুদে বহু এসডিএফ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তাদের বাসে করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাবকা শহরে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিছু বেসামরিক পরিবারকেও এলাকা ছাড়তে দেয়া হয়। তবে এসডিএফ এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, বাসে করে যাদের নেওয়া হচ্ছে তারা যোদ্ধা নন, তারা জোরপূর্বক বাস্তুচ্যুত বেসামরিক মানুষ। এখনো কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে লড়াই চলছে বলে জানায় সরকার। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতার সমন্বয় চুক্তিকে ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দফতর সংলাপ সহজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। এর আগে মার্চে এসডিএফ কে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তির চুক্তি হয়েছিল। সরকার বলছে, সেই চুক্তির শর্ত এখনো মানা হয়নি। আলেপ্পোর গভর্নরের দাবি, এসডিএফ চুক্তি অনুযায়ী এলাকা ছাড়েনি, বরং ওই এলাকাকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25 জন। এর মধ্যে ইউক্রেন পুনর্গঠনে ওয়াশিংটন ও কিয়েভ $800 বিলিয়ন একটি চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। যুদ্ধবন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কিয়েভে চালানো রুশ হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এছাড়াও হামলায় কিয়েভের হাজারো ফ্ল্যাট, তাপ, বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে তাপমাত্রা নেমে গেছে -10 ডিগ্রিতে। জানানো হয়েছে নাগরিকদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনের একটি হাসপাতালেও গোলাবর্ষণ হয়। হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রুশ হামলায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইনও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির মধ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নিচ্ছে আইএইএ। আর কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় প্রতিদিনই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছে। তিনি জানান, ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম ওমেরভ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। যুদ্ধের পূর্ণ দায় রাশিয়ার উপর চাপিয়ে তিনি বলেন, ইউক্রেন কূটনীতির পথে বাধা হবে না। এর মধ্যে ইউক্রেন পুনর্গঠনে বড় চুক্তির প্রস্তুতির খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ও কিয়েভ $800 বিলিয়ন একটি চুক্তি করতে যাচ্ছে। চুক্তিটি এই মাসের শেষ দিকে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সই হতে পারে। চুক্তির ভিত্তি হিসেবে রয়েছে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের লেনদেন। তবে এতে ইউক্রেনের দীর্ঘদিনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তার উল্লেখ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অর্থ ফেরত চায়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এই চুক্তিকে যুদ্ধবিরতির প্যাকেজে
কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাবি করছেন। এদিকে কিয়েভের ওপর সাম্প্রতিক হামলাকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিন ইউরোপকে ভয় পান না, তার দাবি রাশিয়া কেবল যুক্তরাষ্ট্রকেই ভয় পায়। যুদ্ধ বন্ধে পুতিনকে আটক করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আলাদা আলাদা বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে মিসিসিপির পূর্বাঞ্চলে অ্যালাবামা সীমান্তের কাছাকাছি আলাদা 3টি স্থানে এলোপাতাড়ি গুলি করে এক বন্দুকধারী। এ ঘটনার সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এখনও আইসিসির কাছ থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠির উত্তর পায়নি বিসিবি। সোম মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার বিষয়েও আশাবাদী তিনি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপে ম্যাচ খেলার কোনো প্রস্তাব পায়নি বিসিবি। এদিকে তামিমকে নিয়ে করা মন্তব্যের জন্য পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে। ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে, যদি আমরা বলি মেজরিটি। এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বিসিবি অনড় নিজেদের সিদ্ধান্তে। বিসিবির চিঠি দেওয়ার 4 দিন পার হলেও এখনও তার উত্তর দেয়নি আইসিসি। অবশ্য দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের আশা বিসিবি সভাপতির। ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ খেলার যে খবর এসেছে সেটাও সত্য নয় বলে জানিয়েছেন বিসিবি বস। তবে এখনও তিনি আশাবাদী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের করা মন্তব্য ভালোভাবে নেননি বুলবুল। বিসিবি পরিচালককে বলা হয়েছে কারণ দর্শাতে। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। তিনি নিজেও তো একজন ডিরেক্টর। তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বিসিবি সভাপতি। গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী আজ বিসিসিআই এর সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সেখানে বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা হবে বলে দাবি গণমাধ্যমটির। আইসিসির পূর্ণ সদস্য হয় বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, তাই দুই দেশের জন্য একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজতেই এ বৈঠক ডেকেছেন জয় শাহ। 2 দফা চিঠি দেয়া হয়ে গেছে বিসিবির পক্ষ থেকে, এবার জবাব দেওয়ার পালা আইসিসির। কিন্তু নিজেদের কোর্টে বল থাকলেও এখনো কোনো শট খেলেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টসের দাবি, বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ সমস্যার গ্রহণযোগ্য সমাধান খোঁজাই এর মূল কারণ বলে দাবি গণমাধ্যমটির। আইসিসিকে দেয়া প্রথম চিঠিতে ভারত যে খেলতে রাজি নয় বলে জানিয়েছিল বিসিবি, পরিবর্তে ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল তারা। কিন্তু পরের চিঠিতে নিরাপত্তা শঙ্কার বিস্তারিত ব্যাখ্যা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন ভিডিও ফুটেজ, লিংক এবং ডকুমেন্টসও পাঠানো হয় সে যাত্রায়। আর এরপরই বদলে গেছে পরিস্থিতি। এনডিটিভির দাবি, স্কোয়াডে থাকা ক্রিকেটার ছাড়াও সমর্থক, সাংবাদিক এবং বোর্ড অফিসিয়ালদের নিরাপত্তা ইস্যুটাকে এখন আর হালকা করে দেখা সম্ভব নয় আইসিসির জন্য। আর এ কারণেই জরুরি বৈঠকের ডাক জয় শাহর।
ধারণা করা হচ্ছে বিসিসিআইয়ের কাছে দুটো বিষয় জানতে চাইবেন জয় শাহ। প্রথমটি অবশ্যই বিশ্বকাপের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা এবং দ্বিতীয়ত বাংলাদেশ ইস্যুটি কেন এত জটিল হলো। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে বিসিসিআইয়ের পদক্ষেপগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে চাইতে পারেন আইসিসি বস। বাংলাদেশের দাবি নিয়ে বেশ বিপাকেই আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কারণ চাইলেই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করে ফেলার অবস্থায় নেই তারা। পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশকে বাদ দিলে আইনি এবং রাজনৈতিক জটিলতা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এছাড়া আইসিসি বোর্ডে ভোটের হিসাব মেলাতেও দরকার হবে বাংলাদেশকে। এই মুহূর্তে বাংলাদেশকে বাদ দিলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যে জটিলতা তৈরি হবে সেটা মেটাতেও ঝামেলা পোহাতে হবে আইসিসিকে। তাই দুই দেশের উত্তেজনা কমিয়ে একটা সম্মানজনক সমাধান খুঁজছেন জয় শাহ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে বিপিএল একমাত্র প্রস্তুতির মঞ্চ হলেও এখন পর্যন্ত খুব ভালো ফর্মে নেই বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বিষয়টা ক্রিকেট মহলে আলোচনার খোরাক জোগালেও একেবারেই চিন্তা করছেন না হান্নান সরকার। বিপিএলে এখনও অনেক সময় বাকি, তাই যে কোনো মুহূর্তে মোমেন্টাম পক্ষে আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। টানা সিলেটে ম্যাচ হওয়ায় উইকেটও পক্ষে কথা বলছে না বলে ধারণা হান্নানের। আইসিসির যে কোনো একটা ইভেন্টের আগে বাংলাদেশি ক্রিকেটারদের ফর্মহীনতা নতুন কোনো খবর নয়। শেষ কবছর ধরে নিয়মিতই হয়ে আসছে এটা। পাশাপাশি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে শুরু হয়ে যাওয়া নেতিবাচক আলোচনাও এখন সয়ে গেছে ক্রিকেটারদের। একদিন আগে শান্ত আক্ষেপ নিয়েই বলেছেন কথাগুলো। এবারের বিপিএল ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একমাত্র প্রস্তুতির মঞ্চ। সবকিছু ঠিক থাকলে আসর শেষ করেই বিশ্বকাপের বিমান ধরতে হবে লিটন বাহিনীকে। কিন্তু স্কোয়াডে থাকা 15 ক্রিকেটারের সবাই ভুগছেন কম বেশি ছন্দহীনতায়। টপ অর্ডারে একমাত্র পারভেজ ইমন ছাড়া ধারাবাহিক রানে নেই আর কেউ। বোলারদের মধ্যে ব্যতিক্রম মোস্তাফিজুর রহমান, বাকিদের মধ্যে শরীফুলি আছেন সঠিক রিদমে। স্বাভাবিকভাবেই বিষয়টা ভাবাচ্ছে সবাইকে। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের বর্তমান কোচ এবং জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারের আছে ভিন্ন ব্যাখ্যা। তিনি একেবারেই চিন্তা করতে চান না বিষয়টা নিয়ে, বরং তার বিশ্বাস সময় মতো ঠিক হয়ে যাবে সবকিছু। টি-20 ক্রিকেটটা আসলে এরকমই, মানে অফ ফর্মটা কিছু সময় গেলে সেটা থেকে ফিরে আসতে জাস্ট ম্যাটার অফ টাইম। সো আমার মনে হয় যে তামিম সেটার জন্য চেষ্টা করছে, ওর মেন্টাল এবং ফিজিক্যাল টেকনিক্যাল প্রতিটা জায়গায় ওয়ার্কআউট করছে। সো এটা সময়ের ব্যাপার। আর সাকিবের আপনারা একটা বিষয় জানেন যে সাকিব একটু রিদমের বাইরে ছিল, বিকজ তার একটা ইঞ্জুরি কনসার্ন ছিল। সেটা থেকে ফিরে এসে রিদমটা পেতে সময় লাগছে, বাট সোফার এখন পর্যন্ত কিন্তু রিদমটা মানিয়ে নিয়েছে। বিপিএল প্রস্তুতির মঞ্চ হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। নানা জটিলতায় সিলেটের পর চট্টগ্রামে আয়োজন করা যায়নি বিপিএল, তাই টানা খেলা চলছে সিলেটের একটা স্টেডিয়ামে। এই অবস্থায় উইকেটগুলোর আচরণও ব্যাটারদের ছন্দহীনতার একটা কারণ হতে পারে বলে মনে করেন হান্নান, যদিও অজুহাত হিসেবে দেখাতে চান না এটাকে। ওয়ার্ল্ড কাপে আমাদের যে প্লেয়াররা রয়েছে তাদের পজিশনটাই যদি তারা খেলতে পারে, তাদের কনফিডেন্সটা ভালো নিয়ে তারা যাওয়ার সুযোগ পায়। বাট আমার মনে হয় যে বিপিএলে এর চেয়ে বাইরে কিছু বলার নেই। তখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাদের কনফিডেন্সটা নিয়ে যাওয়া উচিত। আর একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে বা একটু খারাপ সময় যায়, তখন এই পরিবেশ চেঞ্জটা তার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট এখানে জানি যে আসলে ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে খুব বেশি ডিফারেন্ট চিন্তা করার সুযোগ ছিল না, এটা বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে আমরাও আসলে এখানে খেলার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, বাট সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে সেই জায়গায় আসলে কারো কোনো কন্ট্রোল ছিল না। সো সেটাকে অ্যাডজাস্ট করে মেন্টালি যতটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা সেটা ওভারকাম করতে পারি, সেভাবেই প্লেয়াররাও চেষ্টা করছে, আমরাও সবাই চেষ্টা করছি। বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ ঝুলছে সুতোর উপর। এই অবস্থায় ইস্যুটি নিয়ে তামিম ইকবালের মন্তব্য এবং তার বিপরীতে বিসিবির একজন পরিচালকের পাল্টা কটূক্তি সরগরম করেছে ক্রিকেট পাড়াকে। তবে বিষয়টিকে আর না বাড়িয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান সাবেক এই ক্রিকেটারের। আসলে ক্রিকেটার আরেকটু সম্মান আশা করি সবার কাছ থেকেই। সেটা নিশ্চিতভাবে আমাদের বোর্ডের যারা রয়েছেন বা ক্রিকেটকে যারা আমাদের গাইডলাইন হিসেবে ফলো আপ করেন, তাদের জায়গা থেকে আরেকটু সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয়। এদিকে ঢাকার পর বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিটের কার্যক্রম নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানালেন রাজশাহীর কোচও। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ঢাকা ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট নিয়ে নানা অভিযোগ করলেও আইসিসির গাইডলাইন ও সীমাবদ্ধতা মেনেই কাজ করছে অ্যান্টি কারাপশন ইউনিট। বিনা কারণে কারো ফোনই জব্দ করা হয়নি বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু। এছাড়া বিপিএলের ঢাকা পর্বের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। 17 ফেব্রুয়ারি আসবে নতুন ট্রফি। আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না।
এবারের বিপিএল এর শুরু থেকেই গভর্নিং কাউন্সিল বলে আসছে ফিক্সিং মুক্ত থাকবে 12তম আসর। গঠন করেছে স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট, যদিও এই আসরেও আলোচনায় আছে ফিক্সিং। ইতোমধ্যে অনেককে ডেকে কথা বলেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, যেখানে আছেন ফ্র্যাঞ্চাইজির কোচ, কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটাররাও। জব্দ করা হয়েছে অনেকের মোবাইল ফোন। তবে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ধরন নিয়ে অসন্তুষ্টি ঢাকার ফ্র্যাঞ্চাইজির। অভিযোগ আছে রাজশাহীরও, যদিও বিষয়টি নিয়ে নিজস্ব ব্যাখ্যা আছে গভর্নিং কাউন্সিলের। দে আর সো স্ট্রিক্ট, অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। বিপিএল এর সিলেট পর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঢাকা পর্ব। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা ছিল বিসিবির বড় চিন্তার কারণ। তবে সরকারের গ্রিন সিগন্যাল পেয়েই সাজানো হয়েছে সূচি। এছাড়া সিলেট ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে পেমেন্ট নিয়ে অভিযোগ করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, যা আমলে নিয়েছে গভর্নিং কাউন্সিল। ফুল সাপোর্ট করার জন্যে অলরেডি আমাদের কমিটমেন্ট দিয়েছে হোম মিনিস্ট্রি। সেই অনুযায়ী সিকিউরিটি, উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি। আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি, সো আমিরেরও চিন্তা করার কিছু নাই। সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল হাসান, যার জেরে প্রতিবাদ করেছেন ক্রিকেটাররা। পরিচালকের এই মন্তব্য পছন্দ হয়নি মিঠুরও, তবে ক্রিকেটারদের দিয়েছেন আরও সহনশীল হওয়ার পরামর্শ। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই। যার যার মতামত তার কাছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসলে জানি না। বিপিএল সিলেটের শেষ পর্বে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুপুর 1টায় মাঠে গড়াবে ম্যাচটি। আসরের শুরু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য রংপুর রাইডার্সের। প্রথম ম্যাচ জিতলেও এরপরও একটা হার, এরপর টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের 2-এ ওঠে দলটা। যদিও নিজেদের শেষ ম্যাচে আবারও একটা হারের ক্ষত পায় রংপুর। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 9 রানের হারে কিছুটা অস্বস্তিতে আছে মিকি আর্থারের দল। 8 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে তারা। সমান পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ম্যাচ খেলে সমান 4 ম্যাচে জয় আছে পদ্মাপাড়ের দলটির। নিজেদের শেষ ম্যাচে হারলেও এই ম্যাচে রংপুরের বিপক্ষে জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য হান্নান সরকার বাহিনীর। রাজশাহীর ভরসার বড় নাম নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডলরা। আর রংপুরে বল হাতে ছুটছেন মোস্তাফিজ, দারুণ ফর্মে আছেন দাভিন মালান। তাই বলা যায় লড়াইটা হবে সমানে সমান। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআই এর সিদ্ধান্তই চূড়ান্ত। তবে দলে নেওয়ার পর এভাবে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি দুঃখজনক। এমনটা জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মঈন আলী। ক্রিকেট যেখানে দেশগুলোর মাঝে ভালো সম্পর্ক গড়ার কথা, সেখানে বৈরিতা দেখা যাচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাঝে, যা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। আইসিসি ভেন্যু পরিবর্তন করলে ইংল্যান্ড শ্রীলঙ্কায় খেলতে যাবে কিনা সেই প্রশ্নে কিছুটা কৌশলী উত্তর দিলেন মঈন। জানালেন বিপিএল ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে অভিজ্ঞতার কথাও। একটা কথা খুব প্রচলিত, ভদ্রলোকের খেলা ক্রিকেট, যে খেলাটায় বল বয় থেকে মাঠকর্মী, সতীর্থ থেকে প্রতিপক্ষ সবাইকে দেখা হয় সম্মানের চোখে, যে খেলাটার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি হওয়ার কথা, সম্প্রতি দেখা যাচ্ছে ভিন্নতা। ক্রিকেটের মাধ্যমে বন্ধুত্ব গড়ার চেয়ে বাড়ছে দূরত্ব, মাঠের উন্মাদনা ঝিমিয়ে উত্তাপ বাড়ছে সীমান্তে। বাংলাদেশ ও ভারতের মধ্যেও তৈরি হয়েছে মাঠের বাইরের রাজনীতি। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া বাংলাদেশের সিদ্ধান্ত। তবে দুই দেশের রাজনীতি ক্রিকেটকে প্রভাবিত করাটা পছন্দ না মঈন আলীর। মানুষ ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো পছন্দ করে না। আমার খুব একটা অভিজ্ঞতা নেই হিন্দু মুসলিম সমস্যার বিষয়ে। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার, অথচ এখানে সুযোগ ছিল খেলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নতি করার। এই বিষয়টা সম্প্রতি বাড়ছে, যা দুঃখজনক। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় হতাশ হয়েছেন মঈন। বাংলাদেশের দাবি আইসিসি বিবেচনা করলে ইংল্যান্ড কি যেতে চাইবে শ্রীলঙ্কাতে, সেই প্রশ্নের উত্তর দিলেন কৌশলে।
মোস্তাফিজকে দলে নিয়ে বাদ দেয়া দুঃখজনক। সে একটা ভালো কন্ট্রাক্ট পেয়েছিল। এবার রাজনীতি টেনে এনে এমনটা করা ঠিক হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে ওই দল ও বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। তবুও বলবো এমনটা উচিত নয়। মোস্তাফিজ খুব ভালো এবং পরিশ্রমী ছেলে। ইংল্যান্ডের ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করা সহজ না। তবে ভারতও তো বড় দেশ, কলম্বো বেশি দূরে না। আমার অভিজ্ঞতা বলে দল চাইবে যত কম ভ্রমণ করা যায়। গেল কয়েক বছর 3 ফরম্যাটেই অবনতি হয়েছে বাংলাদেশ দলের। কেন বিশ্ব মঞ্চে ভালো করতে পারছে না বাংলাদেশ? বাংলাদেশে এখন বিশ্বমানের ক্রিকেটার কমে গেছে। আগে সাকিব তামিম ছিল, এখন ভালো ক্রিকেটার আছে, তবে বড় মাপের নেই। ইংল্যান্ডের সঙ্গে দারুণ ক্রিকেট খেলেছিল 2015 সালে। সে সময় বিশ্বমানের ক্রিকেটার ছিল। উন্নতি করতে হলে আরো অনেক কাজ করতে হবে। মঈন আলী বিপিএল এর উত্থান পতন দেখেছেন কাছে থেকে। তারকা শূন্য হওয়ার বেশ কিছু কারণও জানা তার। রিশাদের বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলাকে সমর্থন করলেন। অনেক লিগ হয় এখন, ক্রিকেটার পাওয়া কঠিন। সামনে বিশ্বকাপ, আবার এখানে নির্বাচন, নতুন নতুন দল, এসব কারণে সমস্যা হয়। রিশাদ বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হতে পারে। সে দারুণ পারফর্ম করছে। সিলেটে স্বাগতিক দলের সমর্থকদের সামনে খেলা উপভোগ করছেন মঈন। অলরাউন্ড পারফরমেন্সে টাইটান্সকে সাফল্য এনে দিতে চান ইংলিশ অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। গেল বছর ফুটবলে যে সফলতা চলতি বছরের লক্ষ্য তা ছাপিয়ে যাওয়া জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এবছর সাফ চ্যাম্পিয়নশিপ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করার লক্ষ্য তার। জেলা ও বিভাগীয় শহর থেকে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি করতে হলে তাদের জন্য অনুশীলন ও মানসম্পন্ন কোচিং সুবিধা নিশ্চিত করা প্রয়োজন বলেও জানান তিনি। মানিকগঞ্জ থেকে রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। বহু বছর পর 2025 সালে ফুটবল পালে সুবাতাস। মাঠ ভর্তি দর্শক, পারফরমেন্সেও বেশ উন্নতি। চলতি বছর তার ধারাবাহিকতা রাখার প্রত্যয় লাল সবুজের। 2026 সালে বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করা। যদিও এই টুর্নামেন্টের সঠিক সময়ে মাঠে গড়ানো নিয়ে আছে যথেষ্ট সংশয়। এর আগে মার্চ উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সব মিলিয়ে বছরটা চ্যালেঞ্জিং যাবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ মেবি হবে। সামনে একটা ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে, তো ওইটা আমার টার্গেট। আর মাঝখানে মেবি একটা টুর্নামেন্ট হইতে পারে, এটা আপ টু বিএফএফ। বাট ফুটবলে আপনারা লাস্ট ইয়ার যতটুক ম্যাচ যেটা গেছে, আপনি প্রত্যেক ম্যাচ ফুল স্টেডিয়াম ছিলেন। তো আমি চাই সেম এই বছরের, বাট সেম পারফরমেন্স করতে হবে, আরও বেটার চাই। আর বাংলাদেশের টিম আরও এগিয়ে যাইতে হবে, কারণ এখানে যারা আছে ওরা সব ফুটবল লাভার, সব ফুটবল ফ্যান, খেলোয়াড়। তো সব মিলিয়ে আমরা সবাই এগিয়ে যাইতে হবে। দেশের ফুটবল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল। তবে মানসম্মত খেলার মাঠ আর কোচিং স্টাফের অভাবে পর্যাপ্ত ফুটবলার উঠে আসে না জাতীয় পর্যায়ে। সুযোগ পেলে এই জায়গায় কাজ করতে চান দেশের ফুটবলের পোস্টার বয়। ওরার জন্য একটা ভালো মাঠ দরকার, একটা ভালো প্র্যাকটিস মাঠ দরকার, একটা ভালো কোচিং স্টাফ দরকার। এভাবে ওরা ডেভেলপ করতে পারে। সবাই একটা স্বপ্ন আছে, তো একদিন আমরা প্রফেশনাল প্লেয়ার হিসাবে ফুটবল খেলবো, তারপরে ন্যাশনাল টিমেও ঢুকবো। সো এই স্বপ্ন আমি ফুলফিল করতে চাই, যারা যে বাচ্চারা যারা গ্রামে ফুটবলে খেলে। বর্তমানে দেশের ফুটবলে ক্লাব ফুটবলের ব্যস্ততা। তবে বাফুফে চাইছে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করার। সাফের আগে সেটা সম্ভব হলে তার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন জামাল ভুঁইয়া। সময় সংবাদ, মানিকগঞ্জ। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।